হ্যালো 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 সকল বাংলা স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই। আমরা নিউটনীয় যে মহাকর্ষ চ্যাপ্টার আছে তার প্রশ্নমালা নিয়ে চলে এসেছি। তোমাদের যে ছায়া প্রকাশনী বই আছে সেই ছায়া প্রকাশনীর বই থেকেই আমরা কিন্তু প্রশ্ন করব, এবং এই চ্যাপ্টার থেকে আমাদের 2 মার্কসের আর 3 মার্কসের একটা করে কোশ্চেন থাকবে, মানে 5 মার্কস থাকবে। ঠিক আছে, তো তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে 1 মার্কসের কোশ্চেন পড়বো না, আমরা 2 মার্কস আর 3 মার্কসের প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে শুধু পড়া হবে। ঠিক আছে, তো তোমাদের নতুন বইতে সংক্ষিপ্ত প্রশ্ন পেজ নাম্বার বলে দিচ্ছি 460, নতুন বই যেটা আছে সংক্ষিপ্ত প্রশ্ন 1। প্রথম প্রশ্ন যেটা, দুটি বস্তুর প্রত্যেকটি ভর দ্বিগুণ হলে, এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তো তোমরা যাদের পুরনো বই আছে তারা ম্যাচ করে নাও। দুটি বস্তুর প্রত্যেকটির ভর দ্বিগুণ হলে তার মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে পারস্পরিক মহাকর্ষ বলের পরিমাণ কী হবে। সবাই বইতে দেখে নাও যে এই বইটাই করানো হচ্ছে, মানে নতুন বইতে আমাদের 460 পেজ, আর পুরনো বইতে তোমরা কোশ্চেন পড়েছি সেটা থেকে ম্যাচ করিয়ে নাও। ঠিক আছে, তো 2 মার্কস আর 3 মার্কসের জন্য পড়বো। সো প্রথমে যেটা করব সংক্ষিপ্ত প্রশ্ন 1। ঠিক আছে, সো দেরি না করে শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন যেটা বলছে, তোমরা ম্যাচ করিয়ে নেবে বইতে। দুটি বস্তুর প্রত্যেকটির ভর দ্বিগুণ হলে তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে পারস্পরিক মহাকর্ষ বলের কী পরিবর্তন হবে। ঠিক আছে, দুটি বস্তুর ভর দ্বিগুণ করেছে, মধ্যবর্তী দূরত্বও দ্বিগুণ করেছে। ঠিক, তো দুটি বস্তু আছে, দুটি বস্তু তাদের ভরকে দ্বিগুণ করা হয়েছে, প্রত্যেকটির ভর দ্বিগুণ। ধরে নাও এটা m1 ছিল, এটা m2 ছিল, তাদের মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্ব r ছিল। পরে কি করেছে, তাদেরকে ডবল দূরত্বে করে দেওয়া হয়েছে, মানে r যেটা ছিল সেটা 2r হয়ে গেছে, আর এই যে ভর ছিল সেই ভরটা 2m1 হয়ে গেছে, আর এই ভরটা 2m2 হয়ে গেছে। তাহলে আমি এখানে f1 লিখি, এখানে f2 লিখি, দুটো বলের মধ্যে তুলনা করলেই আমি কিন্তু অ্যান্সার পেয়ে যাব। ঠিক, সো f1 কত হবে, gm1 m2 বাই r স্কোয়ার। এখানে f2 কি হয়ে যাবে, সহজ, g2m1 2m2 বাই 2r এর হোল স্কোয়ার। সো ওপরে g ইন্টু 4 gr4 একই হয়ে যাচ্ছে, m1 m2 বাই 4r স্কোয়ার। তো হয়ে যাচ্ছে gm1 m2 বাই r স্কোয়ার। সো f2, আর এখানেও একই ছিল, তার মানে কোনো পরিবর্তন কিন্তু এই ক্ষেত্রে হবে না, কারণ ওপরের ডবল দুজনেই দ্বিগুণ হওয়ার ফলে 4 4 চলে এসছে, আর এখানে নিচে স্কোয়ারের জন্য 4 চলে এসছে, কেটে গেছে। তো f1 আর f2 কি হবে, সমান হবে। তো বলের কোনো পরিবর্তন হবে না, আগে যা ছিল তাই থাকবে। তৃতীয় প্রশ্ন, দেখাও যে ছোট বড় যে কোনো পার্থিব বস্তুর ক্ষেত্রেই মুক্তি দ্রুতির মান সমান। দেখাও যে ছোট বড় যে কোনো বস্তুর জন্য, যে কোনো ভরের বস্তুর জন্য মুক্তি বেগ কী হচ্ছে, সমান হচ্ছে। তো সেটার প্রমাণ আমাকে করিয়ে দিতে হবে, সেটার প্রমাণ। তার মানে আমাকে এটা বলছে যে মুক্তিবেগ হয়, সেই মুক্তিবেগ ভরের ওপর নির্ভর করছে না। কার ভরের ওপরে, যেই বস্তুকে ছোড়া হচ্ছে সেই বস্তু ভরের ওপর নির্ভর করছে না। মানে তুমি যদি একটা মশাকে ধরে ছুঁড়ে দাও, আর একটা হাতিকে ধরে ছুঁড়ে দাও, দুজনকেই মুক্তি করানোর জন্য, মানে মুক্তি বেগ যেটা দেওয়া হবে সেটা 11.2 কিলোমিটার পৃথিবী থেকে দেওয়া হবে। তো দুজনের জন্য সেম হবে। মশাকেও পৃথিবীর মহাকর্ষের বাইরে পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্রের বাইরে পাঠাতে হলেও 11.2 দিতে হবে, হাতিকেও 11.2 দিতে হবে। মানে ভরের উপর নির্ভর করছে না, ঠিক, যাকে ছোড়া হচ্ছে তার ভরের উপর নির্ভর করছে না। তো সেটা প্রমাণ করতে হবে। তো আমাদের মুক্তিবেগ, ধরে নাও পৃথিবী আছে, পৃথিবীর ভর m আছে, আর এইখান থেকেই মুক্তি দিতে হবে, এই ছোট বস্তুটাকে এখান থেকে আমি মুক্তি দেব। ঠিক, তো তাহলে কি হবে, আমাদের এখানে যে থাকে, শক্তি থাকে ভূপৃষ্ঠে, স্থিতিশক্তি থাকে মাইনাস gm বাই r। তো কোনো বস্তু, এভাবে বলে দেবে, কোনো বস্তুর ভূপৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগ, ভূপৃষ্ঠে m ভরের বস্তুর, তোমরা এগুলো লিখে নেবে। ঠিক আছে, m ভরের বস্তুর স্থিতিশক্তি, ঠিক,
তো সেই স্থিতিশক্তি নেগেটিভ আছে, সেই স্থিতিশক্তি এটা। এবার আমাকে কি করতে হবে, এই স্থিতিশক্তি এই পরিমাণ যদি আমি শক্তি প্রদান করি তাহলে কি হবে, ভূপৃষ্ঠের বাইরে চলে যাবে। তো সেটাও লিখে দেবে যে আমরা যদি গতিশক্তি রূপে এই শক্তি প্রদান করি তাহলে এই কী করবে, মহাকর্ষের বা অভিকর্ষের বাইরে চলে যাবে। তো আমরা যে শক্তি দেব সেটা কি রূপে দেব, স্থিতিশক্তি রূপে দেব। সো হাফ ভি ই স্কোয়ার স্থিতিশক্তি, হাফ গতিশক্তি, হাফ ভি ই স্কোয়ার, ভি লিখেছি এসকেপ ভ্যালোসিটি, সেটাই কি হয়ে যাবে জি এম এম বাই আর। কেউ বলে স্যার মাইনাস লিখলেন না কেন, মাইনাস এই জন্য লিখলাম না, এই শক্তি আমাকে দিতে হবে প্লাসে, আমাকে এই শক্তি প্রদান করতে হবে। তুমি লোন নিয়েছো, লোন নেগেটিভে আছে, 10 টাকা তুমি কারোর 100 টাকা নিয়েছো তো -100 আছে, মানে 100 শোধ করলে তুমি কী হবে, ওর থেকে মুক্তি পাবে। তো শোধ করলে +100 করতে হবে, তো এটা। সো ভিই তাহলে হয়ে যাচ্ছে আমাদের এম কেটে যাচ্ছে 2gm বাই পৃথিবী পৃষ্ঠের আর, এই আরটা কিন্তু বড় আর হবে, ভূপৃষ্ঠের আর মানে পৃথিবীর আর হবে 2/r, ঠিক। সো এটা হচ্ছে আমাদের ভিই। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এই যে ভিই আছে সেটা নির্ভর করছে কার ওপরে, এই ভিই কার ভরের ওপর নির্ভর করছে, যে যে থেকে ছোড়া হচ্ছে, যে গ্রহ থেকে ছোড়া হচ্ছে সেই গ্রহের ভরের ওপর নির্ভর করছে, যাকে ছোড়া হচ্ছে তার উপর নির্ভর করছে না। তো এটা দেখিয়ে আমরা বলতে পারি ভি বস্তুর ভরের ওপর নির্ভর করছে না, যেই বস্তুকে বিক্ষেপ করা হচ্ছে, বিক্ষেপ বস্তুর যে বস্তুকে বিক্ষেপ করা হচ্ছে তার ভরের ওপর নির্ভর করে না, ঠিক আছে। এটা লিখে দেবে। এটা লেখার পর যে আমরা যে বস্তুকে বিক্ষেপ করছি, যে বস্তুকে আমরা প্রক্ষেপ করছি, যে বস্তুকে ছুড়ছি সেই বস্তুর ভরের ওপরে নির্ভর করছে না, যেখান থেকে ছোড়া হচ্ছে যেই গ্রহ থেকে তার ভরের উপর নির্ভর করছে। এইটা তোমাকে প্রমাণ করতে হবে সেকেন্ড কোশ্চেনে। তারপরে মুক্তিবেগ বস্তুর ভরের ওপর নির্ভর করে, কিভাবে নির্ভর করে, মুক্তিবেগ বস্তুর ভরের ওপর কিভাবে নির্ভর করে। থার্ড কোশ্চেন, মুক্তিবেগ বস্তুর ভরের ওপর নির্ভরই করে না। মুক্তিবেগ যে বস্তুকে ছোড়া হচ্ছে, যে বস্তুকে প্রক্ষেপ, যে বস্তুকে ছুড়ে আমি পাঠাচ্ছি সেই বস্তুর ভরের ওপর নির্ভর করবে না। 2 আর 3 একই কোশ্চেন, ঠিক। তো 3তে জাস্ট লিখে দিতে হবে, জিজ্ঞেস করেছে কি ভর করে কি, দেখাতে হবে না। তো ভর কি বলে, নির্ভর করে কি, যে বস্তুকে ছোড়া হচ্ছে সেই বস্তুর ভরের ওপর কি নির্ভর করে, তুমি বলবে না সেই বস্তুর ভরের ওপর নির্ভর করে না। সাথে এটা লিখে দেবে যে ভিই যেটা হয় সেটা হচ্ছে 2gm/r, যেখানে m হচ্ছে গ্রহের ভর, যেই গ্রহের থেকে ছোড়া হচ্ছে গ্রহের ভর, ঠিক। এইটা লেখার পর লিখে দেবে যে এই ভি আছে, সেই ভি যেই বস্তুকে প্রক্ষেপ করা হচ্ছে, যেই বস্তুকে ছোড়া হচ্ছে সেই বস্তুর ভরের ওপর কিন্তু নির্ভর করছে না। সো থার্ড কোশ্চেনের অ্যান্সার ওটা হয়ে যাবে। ফোর্থ কোশ্চেন কি বলেছে যে কোনো কারণে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য বাড়বে না কমবে, যুক্তিসহ উত্তর দাও। বলছে এই যে মহারাজ ঘুরছিল, এই যে সূর্যের চারিদিকে, এটা সূর্য, আর এই যে পৃথিবী ঘুরছিল সূর্যের চারিদিকে, ঠিক। এই যে ঘুরছে, কার্তিক ঘুরছে শিবের চারিদিকে, ঠিক। তো সূর্যের চারিদিকে ঘুরছে, বলছে এই সূর্যের চারিদিকে যে ঘুরছে এদের যে গড় যে দূরত্ব আছে কোনো একটা সময় আর সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে, বলছে এই গড় দূরত্ব যদি পরিবর্তন হয়ে যায় তাহলে এই গড় দূরত্ব আমি কি করলাম, পরিবর্তন করে ফেললাম, তাহলে আমাদের যে বছরের সময়কাল হবে সেটা কি হবে, গড় দূরত্ব। আমরা যে জিনিসটা নিই সেটা হচ্ছে এটা, তুমি ভেবে দেখো, আমরা প্রদক্ষিণ কাল বের করার সময় কি করতাম, আমরা প্রদক্ষিণ কাল বের করার সময় একে কি বৃত্তাকার পথ নিতাম, দিয়ে আমরা প্রমাণ করেছিলাম কেপলারের তৃতীয় সূত্র থেকে এটা প্রমাণ করেছিলাম যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, মানে সময়কাল প্রদক্ষিণকালের যে বর্গ হবে সেটা গড় দূরত্বের ঘনকের সমানুপাতিক হয়, এটা প্রমাণ করেছিলাম। তো এই যে আরটা আছে এটা কিন্তু গড় নেওয়া হয়েছে। তুমি বলে স্যার এখানে তো পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন সব কিছু নিয়েই এটা হয়েছে, এটাকে তুমি এ লেখো, ঠিক। কোনো বইতে সেমি মেজর অ্যাক্সিস এলিপসের এই দূরত্বটা ধরে নেওয়া হয়, ঠিক, এ।
ঠিক। তো যাই হোক, এই যে গড় দূরত্ব আছে সেই গড় দূরত্বকে আমরা পরিবর্তন করে দিচ্ছি, মানে একটা দূরত্ব, সেই দূরত্বকে আমরা পরিবর্তন করছি, আর লিখতে পারো এ লিখতে পারো। ঠিক, সেটাকে যদি আমরা কমিয়ে ফেলি, কমিয়ে ফেললে কী হবে, সময়কালও কী হবে, কমে যাবে। তার মানে পুরো যে প্রদক্ষিণ কালের জন্য যে সময়টা সেটা হচ্ছে গড় দূরত্বের উপরে সমানুপাতিক, মানে কিউবের সমানুপাতিক হচ্ছে, ঘনকের সমানুপাতিক। তাহলে আর বাড়লে সময়কাল বাড়বে, সময়কাল বাড়লে কি হবে, বছর কি হবে, সময়কাল বেশি সময় নিয়ে ঘুরছে, তাহলে বছর কি হবে, বেড়ে যাবে। ঠিক, 400 দিনে বছর হচ্ছে। এবার কী হবে, যদি আর কে আমি কমিয়ে ফেলি তাহলে কী হবে, সময়কালও কমে যাবে, মানে খুব তাড়াতাড়ি করে ঘুরে ফেলছে, আর কমিয়ে ফেলেছি, খুব তাড়াতাড়ি করে ঘুরে ফেলেছে, তাহলে বছর কি হবে, কম সময় হবে। ঠিক, তো তুমি বলে দেবে যে কেপলারের সূত্র অনুযায়ী, তৃতীয় সূত্র অনুযায়ী যে কোনো গ্রহের প্রদক্ষিণকাল, নক্ষত্রের চারিদিকে প্রদক্ষিণ করার সময় যে কোনো গ্রহের প্রদক্ষিণকালের স্কোয়ার তার গড় দূরত্বের, তাদের মধ্যে গড় দূরত্বের ঘনকের সমানুপাতিক হয়। তাহলে সেই গড় দূরত্ব যদি কমে যায় তাহলে সময়কালও কমবে। তো সময়কাল কমলে কি হবে, বছরের সময়কাল কি হবে, কমে যাবে। তো বছর 1 বছর, তো বছরের দৈর্ঘ্য কি হবে, কমবে, বছরের দৈর্ঘ্য কমবে। ঠিক আছে। সো কোশ্চেন নাম্বার হচ্ছে 5, বলছে একটি বালকের হাতে স্প্রিং ব্যালেন্স আছে, স্প্রিং তুলা যন্ত্র, সেটাতে 100 গ্রাম ভরের একটি বস্তু ঝোলানো আছে। এটা হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র, এই যে স্প্রিং তুলা যন্ত্র, এখানে স্প্রিং লাগানো আছে। ঠিক, তো একে আমি 0-তে সেট করি আগে। এবার এখানে যদি কোনো বস্তু 100 গ্রামের বস্তুকে ঝুলিয়ে দিই তাহলে এই কী হবে, এটা নামবে, তো এখানে নামবে। তো আমি যদি একে, এই পাশে গ্রাম দেওয়া আছে, এই পাশে নিউটন দেওয়া আছে, তো এ হচ্ছে ম্যাক্সিমাম 2 নিউটন নিতে পারবে, 2 নিউটন পর্যন্ত দেওয়া আছে। তো 0.2 নিউটন আমি বল লাগিয়েছি, দেখো 0.2তে 0.4, 0.6 এরকম করে। ঠিক আছে। আর গ্রাম 100 গ্রাম ঝুলিয়েছে, মানে এখানে আসবে, 100 গ্রাম হলে এখানে আসবে, দেখো 100 গ্রাম লেখা আছে এখানে। এবার বলছে কি বলেছে, এই স্প্রিং তুলা যন্ত্র, তাহলে এখানে যে রিডিংটা দেখাচ্ছে সেটা কার জন্য দেখাচ্ছে, এখানে টান দিয়েছি বলেই দেখাচ্ছে, এখানে আমি টান দিয়েছি বলেই তবেই তো দেখাচ্ছে। এবার এখানে কোনো বস্তুকে ঝুলিয়ে দিলে তার কি লাগবে, ওজন লাগবে। ঠিক আছে, সেই ওজনের জন্য কি হবে, এর টান সৃষ্টি করবে, টান সৃষ্টি করলে কিন্তু নিচের দিকে নামবে এবং তার মান দেখাবে, এখানে মান দেখাবে। এবার বলছে সেই ছেলেটি কি করেছে, 100 গ্রাম ভরের যে বস্তুটা রাখা হয়েছে, সেই 100 গ্রাম ভরের বস্তু এখানে কিন্তু, তাহলে এখানে 100 গ্রাম দেখাবে, এখানে 100 গ্রাম কী হবে, 100 গ্রাম রিডিং দেখাবে। ঠিক, তো এবার কি হবে, যখন একে নিয়ে কি করবে, জিতে কি বলছে, অবাধে পড়ছে, 5 নম্বর পতনশীল অবস্থায়, বায়ুতে পতনশীল অবস্থায় পড়ছে, তাহলে এই পুরোটার ত্বরণ যে হবে, সেই পুরো ত্বরণ কি হবে, জি হবে। ঠিক, যে কোনো বস্তু যখন পড়বে অভিকর্ষ ত্বরণ তখন কি হবে, তখন জি হয়ে যাবে। তো এ ইকুয়ালস টু, আমি এ ধরলাম, সেই এটা হচ্ছে জি। তো এইখানে টান কত হবে, সেই টানটাই আমাকে এখানে ভ্যালু দেখাবে। সো দেখে নিই টান কত হবে। সো এই বস্তুর এইখানে টি লাগছে আর নিচের দিকে 100 গ্রাম মানে এমজি লাগছে, আমি 100কে পরে বসিয়ে দেবো, আর এইদিকে ত্বরণ হচ্ছে জি। তো তুমি লেখো পুরো সমীকরণ, mg মাইনাস টি ইকুয়ালস টু এম এ, mg মাইনাস টি ইকুয়ালস টু এম এ। সো টি ইকুয়ালস টু হয়ে যাবে mg মাইনাস এম এ। তো mg মাইনাস mg আর এ কে আমি যদি বসিয়ে দিই জি, তাহলে টান 0 হয়ে যাচ্ছে, টান 0 হয়ে যাচ্ছে মানে কি হবে, এখানে কি হবে, যে রিডিংটা দেখাবে সেটা কি হবে, 0 হবে। তার মানে কি হবে, কোনো ওজনই দেখাবে না, তুলা যন্ত্রের পাঠ শূন্য হবে, তুলা যন্ত্রতে কোনো টান লাগবে না, কারণ তুলা যন্ত্র জিতে পড়ছে আর এই যে ভরটা আছে সেটাও জিতে পড়ছে। সো দুজনের ওপরে কোনো টান কিন্তু প্রয়োগ করবে না। তুমি ভেবে দেখো, তুমি একটা মাথায় বোঝা নিয়ে আছো, মাথায় একটা কোনো ভারী কিছু নিয়ে আছো, এমনি মাটিতে দাঁড়িয়ে আছো, তো মাটিতে দাঁড়ালে তুমি ওর ওজন কিন্তু ফিল করতে পারবে। কেন, কারণ নিচের দিকে জি লাগছে, সেই নিচের দিকে জির জন্য কী হচ্ছে, ওর মাথাতে ওর নিচের দিকে আসার চেষ্টা করছিল, তুমি তোমার মাথার যে তোমার এখান থেকে তুমি ওকে আটকানোর চেষ্টা করছো। ঠিক, কিন্তু তুমি ভেবে দেখো, ওইটা নিয়ে তুমি যদি বাতাসে পড়তে থাকো, ধরো তুমি হাওয়াতে পড়ছো, হেলিকপ্টার থেকে এটা নিয়ে পড়ছো,
ঠিক আছে। তো যখন তুমি পড়ছো তখন দেখবে তোমার জি যেটা হচ্ছে ওই তোমার যে ত্বরণ সেটাও যাই হচ্ছে, ওই যে মাথার ওপর থাকা বাক্সেরও ত্বরণ তাই হচ্ছে। তো দুজন কেউ কারোর ওপরে কিন্তু বল প্রয়োগ করবে না। আগে আমি যখন দাঁড়িয়েছিলাম তখন কি হচ্ছে, লম্ব প্রতিক্রিয়া বল কিন্তু উপর দিকে লাগছিল, যার জন্য আমি ওই যে বোঝা বা বাক্স নিয়েছিলাম তার ভর অনুভব করতে পারছিলাম। কিন্তু দুজনের ত্বরণ যদি একই হয়ে যায় তখন কি হবে, তাহলে আর কেউ কাউকে কি করবে, বল প্রয়োগ করবে না, সেই জন্য টান শূন্য হয়ে যাবে। ঠিক আছে, চল তারপরে তো এখানে 4-এর অ্যান্সার হয়ে যাবে, 5-এর অ্যান্সার হয়ে যাবে পাঠ শূন্য হয়ে যাবে, দিয়ে তার প্রমাণ এইভাবে লিখে দিতে পারো যে টানটাই আমাদের পাঠ দেখাবে, সো টান শূন্য হয়ে গেছে, তো শূন্য হবে। কোন ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের হ্রাস বেশি হবে, ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার ওপরে না ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার গভীরতায় নামলে? কি বলা হয়েছে, ভূপৃষ্ঠ থেকে, আমরা জানি ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে গেলেও জির পরিবর্তন হয়, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলেও জি পরিবর্তন হয়। দুটো জিনিস লিখছি দেখো, ভূপৃষ্ঠের এইচ উচ্চতায় যে ভ্যালুটা হয় জির ভ্যালু, সেই জি ড্যাশ হয় জি বাই 1 প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার, ঠিক এটা হয়। এবার কথা হচ্ছে যে এখানে 1 কিলোমিটার এই যে এইচটা আছে সেটা কেমন দেওয়া আছে, আর এর থেকে যদি কম হয়, খুব কম হয়, তো 1 কিলোমিটার দেওয়া আছে, 1 কিলোমিটার ভেরি ভেরি লেসার দেন 6400 কিলোমিটার। তো আমরা এইটার যে চেঞ্জ ভার্সন সেটা কি, জি এইটাকে উপরে তুলে 1 প্লাস এইচ বাই আর -2, সেই -2টা এখানে চলে আসে, তো এর যে চেঞ্জ ভার্সন সেটা হচ্ছে 2h বাই আর। সেটা কার জন্য হয়, সেটা এর জন্য হয় যে এইচ ভেরি ভেরি লেসার দেন এটা। তো ভূপৃষ্ঠের এইচ উচ্চতায় জির ভ্যালু হচ্ছে এটা, আর ভূপৃষ্ঠের এইচ গভীরতায় আমি যদি যাই, এইচ গভীরতায় তখন যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে জি 1 মাইনাস এইচ বাই আর। এখানে বড় ছোট কোনো ছিল না যে এইচ ভেরি ভেরি গ্রেটার, এখানে একটাই ভার্সন ছিল এইচ বাই আর। তো তুমি দেখতে পাচ্ছ যে জি, আমি যদি এইচ উচ্চতায় যাই, এইখানে যে ভ্যালুটা কমছে সেটা ডবল কমছে, এই যে ভ্যালুটা কমে যাচ্ছে, আমি এইচকে ধরে নাও 200 মিটার ধরলাম, সো এখানে 200 মিটার বসালে এখানে 400 অটোমেটিক হয়ে যাচ্ছে, আর এখানে 200, ঠিক আছে। তার মানে এ বেশি কমছে, উচ্চতায় গেলে বেশি কমবে, উচ্চতায় গেলে বেশি কমবে, মানে আমি 1 কিলোমিটার ওপরে গেলে যতটা কমবে 1 কিলোমিটার নিচে গেলে কম কমবে, ঠিক আছে। তো আমাদের এটা থেকে বোঝাতে হবে যে এখানে জি ড্যাশ মাইনাস যে জির ভ্যালুটা আছে সেটা হয়ে যাবে জি মাইনাস জি ড্যাশ, যেটা কমেছে সেটা এখানে হয়ে যাচ্ছে 2gh বাই আর, আর এখানে জি মাইনাস জি ড্যাশটা হবে সেটা হবে gh বাই আর, ঠিক। তো আমি এখান থেকে বলতে পারি যে প্রথমটায় উচ্চতায় এই যে ভ্যালুটা আছে এটা তো কমা, হ্রাস, আর এখানেও হ্রাস, তো কোন হ্রাসটা বেশি, এইটা বেশি, তো মানে এটা বেশি কমছে, ঠিক আছে। তো উচ্চতায় গেলে বেশি কমবে, এইভাবে দেখিয়ে দেবে প্লাস শেষে লিখে দেবে। সো ভূপৃষ্ঠ থেকে তো কোন ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের হ্রাস বেশি হবে, তো এইচ উচ্চতায় গেলে অভিকর্ষের হ্রাস বেশি হবে, তো 1 কিলোমিটার ওপর দিকে গেলে বেশি কমবে। মহাকর্ষীয় বলের কয়েকটি উল্লেখ করো, মহাকর্ষীয় বলের কয়েকটি ধর্ম উল্লেখ করতে বলছে। তো মহাকর্ষীয় বলের যে ধর্ম এটা তোমাদের বইতেই আছে, তুমি বইতে শেষে গিয়ে দেখবে যে কতগুলো কোশ্চেন যেটা লেখা আছে এর মধ্যে থেকেই তুমি পেয়ে যাবে। হটস হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল প্রশ্নোত্তর যেটা আছে সেখানেই তুমি পেয়ে যাবে, পেজ নম্বর 451-এ তুমি পেয়ে যাবে। সেখানে কি লেখা আছে দেখো, আমি বলছি তুমি নিজে থেকেও অ্যান্সার কিছু কিছু খুঁজে পেয়ে যাবে। বলছে মহাকর্ষীয় বলের কয়েকটি ধর্ম হচ্ছে, এই বল মাধ্যম নিরপেক্ষ, এই বল মাধ্যম নিরপেক্ষ। আমি বলেইছিলাম যে মহাকর্ষ বল যদি আমি বায়ুতেও দুটো বস্তুকে রাখি আর জলে গিয়েও দুটো বস্তুকে রাখি, সেটা কি হবে, তাদের মধ্যে মহাকর্ষ বল একই লাগবে, তো মাধ্যম নিরপেক্ষ হবে, মাধ্যম নিরপেক্ষ, কোনো মাধ্যমের ওপর নির্ভর করবে না, ঠিক।
এরকম নয় যে জল আছে বেশি লেগে যায়, অন্য কিছু আছে পেট্রোল আছে দুজনের মাঝে কম লাগে, হ্যাঁ পেট্রোলে আগুন লেগে যাবে, ঠিক আছে, বল কম লাগতে হবে, এরকম কিছুই নয়। দুটো 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 এর জন্য যদি দূরত্ব আর ভরের ওপরে শুধু নির্ভর করে, ওর মাঝে কি মাধ্যম আছে, তো মাধ্যম নিরপেক্ষ হবে প্রথম। দ্বিতীয় কি লেখা আছে, বলছে কণা ছাড়া অন্য কোনো ভৌত রাশি রাসায়নিক ধর্মের ওপর নির্ভর করে না, কণার ভর ছাড়া অন্য কিছু ওপর নির্ভর করে না, ভর আর তাদের মধ্যে কতটা দূরত্ব আছে তাদের ওপর নির্ভর করে, ঠিক আছে, ভর আর তাদের মধ্যে ভর আছে আর তাদের মধ্যে যে দূরত্ব তার ওপরেই শুধু নির্ভর করে। এই বল সর্বদা আকর্ষণ বল হয়, মহাকর্ষীয় বল সর্বদা কি হয়, আকর্ষণ করে, একে অপরকে আকর্ষণ করে, বিকর্ষণ কোনো দিন হয় না, ঠিক আছে। তড়িৎ বল, স্থির তড়িৎ বল যখন হয়, প্লাস প্লাস দুটো প্লাস প্লাস চার্জ থাকলে, আধান থাকলে তখন বিকর্ষণ হয়, আর প্লাস মাইনাস থাকলে আকর্ষণ হয়, ঠিক আছে। তো তুমি বলবে যে মহাকর্ষ বল সবসময় আকর্ষণ হয়, যেখানে স্থির তড়িৎ বল কী হতে পারে, স্থির তড়িৎ বলের মতো নয়, যেখানে আকর্ষণ বিকর্ষণ দুটোই হতে পারে, এটা শুধু আকর্ষণ হয়। এই বল সংরক্ষী বল। এবার সংরক্ষী বল আমরা কার্যশক্তিতে পড়েছি, যেই বলের দ্বারা কৃত কার্য শুধু এক বিন্দু থেকে অন্য বিন্দুর ওপর শুধু নির্ভর করে, কিভাবে নিয়ে গেছি তার ওপর নির্ভর করে না। যেমন প্রমাণ, এরকম সিঁড়িতে আমি ওপরে উঠেছি, এভাবে করে এইচ উচ্চতায় উঠেছি, তো যে কার্য হয়েছিল এম ভরের বস্তুকে নিয়ে যেতে, mgh কার্য হয়েছিল, এখানেও mgh কার্য হয়েছে, তো mgটাই তো হচ্ছে মহাকর্ষ বল। তো মহাকর্ষ বলের দ্বারা কৃতকার্য এই যে পথ আছে সেই পথের ওপর নির্ভর করছে না, সে শুধু এ আর বি বিন্দুর মধ্যে যে গ্যাপ আছে তার উপরে নির্ভর করছে, তো এই বল সংরক্ষী বল হবে, ঠিক আছে। তো বল সংরক্ষী বল, এই বল আকর্ষণ করে সবসময়, বিকর্ষণ করে না, মাধ্যম নিরপেক্ষ হয়, এই বল ভরের ওপর নির্ভর করে, তাদের মধ্যে থাকা দূরত্বের ওপরে নির্ভর করে, ঠিক আছে। তারপরে কোশ্চেন বলছে, দেখাও যে একটি কৃত্রিম উপগ্রহের শক্তি ক্ষয় হতে থাকলে তার গতিবেগ বাড়তে থাকে। যদি শক্তি ক্ষয় হয় কৃত্রিম উপগ্রহে, তার কি হবে, গতিবেগ বাড়তে থাকবে, ঠিক আছে। তো তোমরা কেমিস্ট্রিতে একটা পড়েছো, কেমিস্ট্রিতে ধরে নাও এটা হচ্ছে নিউক্লিয়াস, তার চারিদিকে কি করছে, ইলেকট্রন ঘুরছে, তার চারিদিকে ইলেকট্রন এভাবে ঘুরছে, এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, ঠিক। তো বলা হয়েছিল যদি এরকে শক্তি দেওয়া হয় তাহলে এই কী করে, ভূমি স্তর থেকে উচ্চ শক্তির স্তরে চলে যায়, তার মানে শক্তি যখন নেয় তখন এ উচ্চ স্তরে চলে যায়, ঠিক। আর যখন এ শক্তি কম করে, মানে শক্তি ছেড়ে দেয়, ধরো এখানে একটা ইলেকট্রন আছে, সে শক্তি ক্ষয় করলো, ঠিক, শক্তি নিঃসরণ করলো, তো সেটা যদি হয় তাহলে এই কী করে, এ ভেতরে নিম্ন স্তরের যে আছে কক্ষপথ আছে তার দিকে চলে আসে, ঠিক। তাহলে শক্তি নিলে আমি উচ্চ শক্তির স্তরে চলে যাব, কক্ষপথে চলে যাব, আর যদি শক্তি ক্ষয় করি তাহলে নিম্ন স্তরের কক্ষপথে চলে যাব, ঠিক। সো এইটা আমাকে এখানে দেখাতে হবে, তো এটা লিখবে না, বাট তুমি যেটা লিখবে সেটা হচ্ছে এটা আমি বোঝানোর জন্য বললাম। তাহলে কোনো পৃথিবী থাকবে, এই নিউক্লিয়াসটাই হচ্ছে পৃথিবী, আর কৃত্রিম উপগ্রহ হচ্ছে তার ইলেকট্রন। সো পৃথিবী থাকবে, এটা হচ্ছে পৃথিবী, একটু বড় করে আঁকি। সো এটা হচ্ছে পৃথিবী, সেই পৃথিবীর চারিদিকে কি হচ্ছে, গ্রহ উপগ্রহ কিন্তু ঘুরছে। সো পৃথিবীর চারিদিকে উপগ্রহ ঘুরছে, তো এটা হচ্ছে উপগ্রহ, ঠিক। সো এই ঘুরছে, তো এর প্রদক্ষিণ দ্রুতি যেটা আছে সেটা একটু দেখে নিই। এর প্রদক্ষিণ দ্রুতি, এটা যদি আর হয়, এর প্রদক্ষিণ দ্রুতি হয়ে যায়, খেয়াল করো, এর প্রদক্ষিণ দ্রুতি যেটা হয়ে যায় সেটা হয়ে যায় কীভাবে বের করতাম আমরা, এই দিকে বল লাগছে আর বাইরের দিকে mv0² লাগছে, আর এই দিকে gm r লাগছে r²। তো এখান থেকে আমরা এই দুটো সমান করে v0 বের করতাম। তো তুমি v0 এটা ছিল gm এখান থেকে gm/r আসবে, দেখবে এই দুটো সমান করবে, কেটে যাবে, আর কেটে যাবে, দিলে √gm, এটা হচ্ছে প্রদক্ষিণ দ্রুতি। বলছে এটাই কী হবে, বাড়বে যদি কি হয়, শক্তি ক্ষয় করে, ঠিক আছে, এই শক্তি ক্ষয় করে তাহলে বাড়বে। তো প্রথমে আমাকে দেখতে হবে যে শক্তি ক্ষয় করলে কি হবে। এ যদি শক্তি ক্ষয় করে তাহলে কি করবে, এ কাছাকাছি কোনো কক্ষপথের দিকে কিন্তু এগিয়ে আসবে, ঠিক আছে। শক্তি যদি ক্ষয় করে এ কাছাকাছি কোনো কক্ষপথের দিকে এগিয়ে আসবে। ধরে নাও যে আমাদের মোট শক্তি যেটা হয়, গতিশক্তি, স্থিতিশক্তি, তো স্থিতিশক্তি বা গতিশক্তি যেটা হয়, এই দেখো
গতিশক্তি হয়ে যায় গতিশক্তি হয়ে যায় GMM/R, GMM/R হয়ে যায়। আর স্থিতিশক্তি হয়ে যায় এটা 2R হবে, GMM/R হয়ে যায়। ঠিক আছে, এটা আর টোটাল যে শক্তিটা হবে সেটা কি হবে, এই দুটোর যোগ করলে যেটা আসবে -GMM/2R এইটা আসে। তো এটা হচ্ছে মোট শক্তি। তো তুমি দেখতে পাচ্ছ যে শক্তি হচ্ছে সেটা আর এর ওপর নির্ভর করছে। শক্তি যেটা হচ্ছে মানে কোনো কক্ষপথে যে শক্তি থাকবে সেটা এই দুটোর যোগফল। তো আমি প্রথমে এটা লিখব যে প্রদক্ষিণ দ্রুতি, এটা কোনো গ্রহের প্রদক্ষিণ দ্রুতি এটা হয়। তো কোনো কক্ষপথে ঘোরার সময় যে মোট শক্তি হয় সেই মোট শক্তি কি হয়ে যায়, এটা হয়ে যায়। তো মোট শক্তি সমান এটা। সো প্রদক্ষিণ দ্রুতি এটা, মোট শক্তি এটা। যখনই কোনো গ্রহ শক্তি ক্ষয় করবে সে কি করবে, শক্তি ক্ষয় মানে শক্তি কমছে, শক্তি ক্ষয় করছে মানে শক্তি বেরিয়ে যাচ্ছে। তাহলে কি হবে, এই গ্রহ শক্তি ক্ষয় হলে গ্রহ এ উপগ্রহ কাছাকাছি আসতে শুরু করে, গ্রহের কাছাকাছি আসতে শুরু করে। ঠিক, তো কাছাকাছি যখন আসতে শুরু করবে তাদের মধ্যে গড় দূরত্ব কমে। তার মানে কি হবে, গড় দূরত্ব কমে মানে আর কমে। তো বস্তুর আর কমে, গড় দূরত্ব আর কমবে। তো আমরা দেখতে পাচ্ছি আর যখন কমবে তখন V0 কি হবে, বাড়বে। সো V0 ব্যস্তানুপাতিক। সো আর কমলে V0 বাড়বে। ঠিক, তো এভাবে লিখবে এগুলো। এটা প্রমাণ করার দরকার নেই যে প্রদক্ষিণ যখন কোনো গ্রহের আর ব্যাসার্ধের কোনো কক্ষপথে গ্রহ প্রদক্ষিণ করছে তার গতিবেগ কী হয়, তার প্রদক্ষিণ দ্রুতি যেটা হয় GM/R হয়ে যায়। ঠিক, এবার আমাদের যে মোট শক্তি হচ্ছে সেই মোট শক্তি হচ্ছে এটা GMM/2R। তো কোনো গ্রহ যখন প্রদক্ষিণ করছে কক্ষপথে তার মোট শক্তি হচ্ছে এটা। সেই মোট শক্তি, একে মুক্তি পেতে হলে আমাদেরকে শক্তি প্রদান করতে হয়। তাহলে মুক্তি পেলে কি হয়, এরা দূরে চলে যায়। তো যখন আমি শক্তি নিয়ে নিচ্ছি, এর থেকে শক্তি ক্ষয় হচ্ছে, তখন এরা দূরে না গিয়ে কাছে আসতে শুরু করে। তো কাছে আসতে শুরু করে এদের মধ্যে ব্যবধান কমতে থাকে, ব্যবধান কমলে আর কমতে থাকে, আর কমলে কি হবে, V0 বাড়বে। তো এইভাবে করে তোমরা লিখে নেবে। ঠিক, চলো তারপর ভূপৃষ্ঠে একটি বস্তুর ওজন W, পৃথিবীর ভর অভিন্ন রেখে যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় বস্তুটির ওজন কত হবে। ঠিক, সো ভর একই রেখে আমি কি করছি, ব্যাসার্ধকে দ্বিগুণ করছি। 9 নম্বর কোশ্চেন। তো 9 নম্বর কোশ্চেন, এইখানে দুটো ছবি আঁকছি। এই ভর একই রেখে ব্যাসার্ধকে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। এটা আর ছিল, এটা এখন 2R হয়ে গেছে। সো M একই আছে। ঠিক, এবার ওজন কত হবে, এইখানে ছিল, এখানে আছে এখন। তো বল কত লাগবে সেটাই তো ওজন হবে। তো এদের মধ্যে বল কত লাগছে দেখো, যদি এটা ছোট m ধরি, এটা ছোট m, এটা ছোট m, আর এটা m, আর এটা m। ঠিক, তো বল লাগছে কত এখানে, GMM/R², আর সেটাই তো আমার ওজন হবে। ঠিক, যেই বল দিয়ে টানছে আমাকে পৃথিবী আকর্ষণ করছে সেটাই আমার ওজন হবে। ঠিক, তো এখানে কি হয়ে যাবে, নতুন কোনো ওজন হবে GM
এম বাই 2r এর হোল স্কোয়ার। তো জি এম বাই 4r স্কোয়ার। তো এটাই তো আমার ওজন ছিল, প্রাথমিক ওজন। তো এই দুটোকে আমি যদি ভাগ করে ফেলি ডব্লু ড্যাশ বাই ডব্লু, তাহলে হয়ে যাবে জি এম বাই 4r স্কোয়ার, একে উল্টে দিই আর স্কোয়ার বাই জি এম, ঠিক। সো এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা। সো আগের ওজনের 1/4 হয়ে যাবে, কমে যাবে, কারণ আমি ভূকেন্দ্র থেকে কি হচ্ছে এখন দূরে চলে যাচ্ছে, ভূকেন্দ্র থেকে দূরে চলে যাচ্ছি। ভর কিন্তু একই রেখেছে বলেছে, বস্তুর ওজন ভর অভিন্ন রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করেছে, ঠিক, r/2 r। তো বস্তুটির ওজন যেটা হবে সেটা আগের থেকে 4 টাইমস কমে 4 টাইমস কমে যাবে, 4 গুণ কমে যাবে। একটি বস্তুর জড়তা আছে কিন্তু ওজন নেই, এটা কি সম্ভব? 10 নম্বর কোশ্চেন। একটি বস্তুর জড়তা আছে কিন্তু ওজন নেই, জড়তা কোনো বস্তু। 10 নম্বর কোশ্চেন, কোনো বস্তুর আমরা জড়তা ভ্রামক পড়েছিলাম। জড়তা ভ্রামক কী ছিল? I = mr স্কোয়ার। কোনো বস্তু জড়তা I = mr স্কোয়ার হয়, ঠিক আছে। ধরো আমি কোনো উদাহরণও যদি নিই, ধরে নাও কোনো একটা রিং, সেই রিংয়ের কী হয়ে যায়? mr স্কোয়ার হয়ে যায়, mr স্কোয়ার। তার r এর ওপর, তার m এর ওপর নির্ভর করে, m যদি পরিবর্তন করে দিই তাহলে পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। তো কোনো বস্তুর জড়তা সেই জড়তা নির্ভর করে তার ভরের ওপরে, ঠিক। তো তার ভর যদি থাকে তাহলে কিন্তু তার জড়তা থাকবে। কিন্তু এখানে বলেছে বস্তুর জড়তা আছে কিন্তু ওজন কি থাকতে পারে? ওজন দেখো, ধরো আমি এমন একটা জায়গায় নিয়ে গেলাম মহাবিশ্বে, যেখানে ইউনিভার্সের যে কোনো একটা মহাকাশে নিয়ে গেলাম, সেখানে আকর্ষণ বলই কাজ করছে না কোনো বস্তু, তাহলে সেখানে ওজন লাগবে না। কারণ ওজন হচ্ছে বস্তু কত বল দিয়ে টানছে, অন্য কোনো গ্রহ ওকে কত বল দিয়ে টানছে। আমি পৃথিবীর ওপরে আছি, পৃথিবী কত বল দ্বারা আমাকে আকর্ষণ করছে সেটা আমার ওজন হবে। কিন্তু ভর তো নির্ভর করে না আমি কোথায় আছি, ভর যেখানে খুশি একই হবে। তো ভর তো সব সময় থাকবে, এম তুমি যেখানে খুশি নিয়ে যাও এম থাকবে, মানে জড়তা থাকবে। কিন্তু ওজন থাকার জন্য জি থাকতে হবে, ওজন থাকার জন্য মহাকর্ষীয় ক্ষেত্র থাকতে হবে বা অভিকর্ষীয় ক্ষেত্র থাকতে হবে। যে জায়গায় মহাকর্ষীয় ক্ষেত্র নেই সেই জায়গায় কি হবে? কোনো ওজন লাগবে না। তো তুমি উদাহরণ দিয়ে দেবে যে জড়তা নির্ভর করে ভরের উপরে, ওজন জড়তা নির্ভর করে ভরের উপরে, কিন্তু ওজন নির্ভর করে কোনো গ্রহের আকর্ষণ বলের অধীনে আছি কিনা। তো কোনো গ্রহের মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে যদি থাকে কোনো বস্তু, তাহলে তার ওজন থাকে, ঠিক। তো ওজন হচ্ছে কোনো গ্রহের দ্বারা বা কোনো যে গ্রহতে আছি সেই গ্রহের দ্বারা আকর্ষণ বল। তো মহাবিশ্বের কোনো জায়গায় আমি নিয়ে গেলাম যেখানে আকর্ষণ বল থাকবে না, সেখানে ওজন থাকবে না, কিন্তু সেখানে তার ভরের দরুন কী হবে? জড়তা থাকবে, ঠিক। এটা লিখবে। চলো 10 নম্বর হয়ে গেল। তো বস্তুর জড়তা থাকতে পারে, ওজন নাও থাকতে পারে, মানে ওজন না থেকেও জড়তা থাকবে, কারণ ওজন না থাকলে ভর থাকতে পারে। কোনো জ্বালানি না থাকলেও কোনো কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারিদিকে কক্ষপথে ঘুরে কেন? ব্যাখ্যা দাও। কোনো জ্বালানি না থাকার সত্ত্বেও কি হচ্ছে? পৃথিবীর চারিদিকে কিন্তু ঘুরছে কোনো উপগ্রহ, সেটার ব্যাখ্যা আমাকে দিতে হবে। সো 11, ধরে নাও এটা পৃথিবী, তার চারিদিকে কি হচ্ছে? এইভাবে করে গ্রহ ঘুরছে, উপগ্রহ ঘুরছে, ঠিক। তো যে কোনো উপগ্রহকে এখানে কি যখন উপস্থাপন করা হয় তখন আমাদেরকে কি হয়? রকেটের সাহায্যে কি হয়? মিসাইলের সাহায্যে একে উপস্থাপন করা হয় এই কক্ষপথে। তো তখন কিন্তু শক্তি লাগে, কিন্তু যখন একে এখানে উপস্থাপন করা হয় সেখানে কি হয়? সে একটা শক্তি পায়, কোনো একটা প্রদক্ষিণ দ্রুতি পায়। সেই প্রদক্ষিণ দ্রুতি কেন পায়? কারণ ওখানে যাওয়ার পর ভেতরে Fg লাগে আর বাইরের দিকে অপকেন্দ্র বল লাগে, অপকেন্দ্র বল। অপকেন্দ্র বল আর Fg লাগছে। তো অপকেন্দ্র বল Fg কি হচ্ছে? দুটো ব্যালেন্স করছে, ঠিক। তো এইদিকে কোনো বল তো লাগছে না, তো এর উপরে কিন্তু কোনো বল প্রয়োগ হচ্ছে না। তুমি দেখো এখানে কোনো বল প্রয়োগ হচ্ছে না। এবার তুমি বলবে স্যার ঘর্ষণ বল থাকতে পারে, তো এখানে ঘর্ষণ বলও থাকবে না, কারণ কোনো বায়ু নেই। বায়ু যদি থাকতো তাহলে কী হবে? ঘর্ষণ বল লাগবে। তো ঘর্ষণ বল যদি না থাকে, কোনো শক্তি ক্ষয় করার যদি বল প্রয়োগ না হয়, অপচয়ী বল,
কোনো অপচয়ী বলের অধীনে থাকছে না। হে অপচয়ী বল যদি না থাকে, ধর অপচয়ী বল মানে ঘর্ষণ বল, বায়ুর ঘর্ষণ বল কিন্তু এখানে নেই। তো শক্তি ক্ষয় হচ্ছে না কোনোভাবে। কোনো বস্তুর যদি শক্তি ক্ষয় না হয় তাহলে কিন্তু কোনো শক্তি কিন্তু ওর লাগবে না। কারণ আমরা কোনো যদি কার্য করি সেই কার্য কোনো কিছুর বিরুদ্ধে করি, মানে কোনো বল প্রয়োগ হচ্ছে তার বিরুদ্ধে আমরা কার্য করি। ধরে নাও তুমি বাইক চালাচ্ছ বা বাস চলছে, সেই বাস কী করছে, ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করছে। আমরা যে ফুয়েল বা পেট্রোল ব্যবহার করছি সেটা ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য করার জন্য ওটা কিন্তু লাগছে। কিন্তু এমন কোনো জায়গায় গেলে যেখানে কোনো বল প্রয়োগ হচ্ছে না, সেখানে নেট প্রযুক্ত বল যদি শূন্য হয়, তাহলে একবার চালিয়ে দিলে নিউটনের গতিসূত্র অনুযায়ী একবার বস্তুকে আমি যদি চালিয়ে দিতে পারি, একবার বস্তুকে গতিশীল করে দিতে পারলে ওকে থামানোর জন্য কোনো বল কিন্তু নেই। তো এখানে গ্রহ যখন উপগ্রহ যখন উপস্থাপন করা হয় তখন যে গতিবেগটা পায় এই v0, সেই গতিবেগ কমানোর জন্য কোনো বল কিন্তু, কোনো অপচয়ী বল কিন্তু এখানে নেই। অপচয়ী বল মানে ঘর্ষণ বল বা কিছু নেই। তো ঘর্ষণ বল না থাকার জন্য বা অপচয়ী বল না থাকার জন্য এর শক্তি ক্ষয় হচ্ছে না। তো শক্তি ক্ষয় না হলে কী হবে, এ যেভাবে আছে সেভাবে করেই কিন্তু কক্ষপথে ঘুরতে পারবে। তারপরে কোশ্চেন, চন্দ্রের টানের জন্য জোয়ার সূর্যের টানের জন্য জোয়ারের থেকে বেশি হয়, যদিও সূর্যের টান চন্দ্রের টানের থেকে বেশি, ব্যাখ্যা করো। কি বলছে, চন্দ্র আর সূর্য, এটা পৃথিবী আছে, এটা সূর্য করে নাও, সান, আর এখানে পৃথিবী ঘুরছে, এটা পৃথিবী আর্থ। এর থেকে দূরত্ব অনেক বেশি, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অনেক বেশি। আর চাঁদের যে দূরত্ব আছে, চাঁদ যে ঘুরছে সেই দূরত্বটা কম, সূর্যকে আর একটু ছোটো করে তো এই দূরত্বটা অনেক। সূর্য, পৃথিবী, সান, আর্থ, মুন এখানে ঘুরছে, চন্দ্র। বলা হয়েছে যে হয় যে জোয়ার ভাটা হয়, সেই জোয়ার ভাটা চন্দ্রের জন্য বেশি হয়। এবার এটাও বলেছে যে সূর্যের দ্বারা বল প্রয়োগ চন্দ্রের থেকেও বেশি। মানে তুমি এটা ভাববে যে জোয়ার ভাটা হচ্ছে স্যার, মুন হচ্ছে পাশে আছে তো বেশি বল প্রয়োগ করছে। মুন বেশি বল প্রয়োগ করছে না, ওটা লিখেই দিয়েছে যে সূর্য বেশি বল প্রয়োগ করছে। সূর্য এর ওপরে যে জল আছে, পৃথিবীর ওপরে যে জল আছে, সমুদ্রের জল, তার জন্য বা নদীর জল, তো জোয়ার ভাটা হচ্ছে। জোয়ার ভাটা কেন হবে, তুমি বুঝতেই পেরেছো যে স্যার চাঁদও আকর্ষণ বল দেবে আর সূর্যও আকর্ষণ বল দেবে। এখানে পৃথিবীটাকে বড় করে রেখেছি আমি। তো আকর্ষণ বল দিলে কী হবে, জল ওপর দিকে এইদিকে কী হবে, অন্য জায়গা থেকে জল কী হবে, চলে আসবে এই জায়গায়। ঠিক আছে, এক জায়গা থেকে জল কমবে, এক জায়গায় ভাটা হবে, অন্য জায়গায় জোয়ার হবে। তো এইখান থেকে জল এই পাশে চলে এসছে, তো জোয়ার হয়েছে, আর এই পাশেও জোয়ার হয়েছে। বলেছে সূর্য আর পৃথিবীর মধ্যে বলটা বেশি লাগছে। সূর্য পৃথিবীর বলকে SE লিখছি, F1 লিখছি, সূর্য আর পৃথিবীর মধ্যে বল। আর মুন আর সানের মধ্যে, চাঁদ আর পৃথিবীর মধ্যে যে বল লাগছে সেই বলকে আমি F2 লিখছি। ঠিক, বা F মুন FM লিখতে পারো। ঠিক, সান অ্যান্ড মুন। তো বলছে যে, বলেই দিয়েছে প্রথমে যে সূর্যের যে বল লাগছে সেটা বেশি আছে, তবুও চন্দ্রের জন্য জোয়ার ভাটা কি হয়, সূর্যের থেকে বেশি হয়। সূর্যের থেকে চন্দ্রের জন্য জোয়ার ভাটা বেশি হয় কেন? ঠিক, তো তোমাদেরকে একটা বলি, ধরে নাও একটা জলাশয় আছে, জলাশয়ের জলে আমরা কি দেখতে পাই না, জোয়ার ভাটা দেখতে পাই না। বড় একটা জলাশয় আছে, সেখানে কিন্তু আমরা জোয়ার ভাটা দেখতে পাই না, কিন্তু নদীতে আমরা জোয়ার ভাটা দেখতে পাই। কেন? ধরে নাও নদী তো অনেকটা দূর জুড়ে বিস্তৃত, এই যে পৃথিবী আছে তারপরে নদী ধরে নাও অনেকটা জায়গা জুড়ে আছে, এখান থেকে নদী অনেক দূর দূর পর্যন্ত নদী বিস্তৃত আছে। তো তুমি দেখো নদীর একটা বিন্দু, ধরো এখান থেকে যে নদী শুরু হয়েছে, ধরো পূর্ব মেদিনীপুর, এখান থেকে যে নদীটা শুরু হয়েছে, সেই নদী আমি অন্য জায়গায় গিয়ে কোনো নদীর সঙ্গে জুড়ে গেছে, কলকাতার কোনো ওখানে নদীর সঙ্গে জুড়ে গেছে।
তাহলে এখানে যে নদী আছে আর কলকাতায় যে নদী আছে, এখানে ধরে নাও হলদিয়াতে যে আছে হলদিয়াতে, আর হচ্ছে কলকাতাতে হাওড়াতে, তো এই যে দুটো আছে তুমি দেখবে এই দুটো অনেকটা দূর। তো অনেক দূর হলে কি কি প্রভাব পড়বে, ধরে নাও এ বিন্দু আর বি বিন্দু, তো সূর্য টানছে, সূর্যের জন্য এ আর বি বিন্দুতে আলাদা আলাদা কি হবে, বল প্রয়োগ হবে। দূরত্ব বেশি, এদের মধ্যে দূরত্বের ব্যবধান বেশি, দূরত্বের ব্যবধান যত বেশি হবে, এ যে বল দিয়ে আকর্ষণ করছে, এখানের জলকে যে বল দিয়ে আকর্ষণ করছে, এখানের জলকে অন্য কোনো বল দিয়ে আকর্ষণ করছে, কারণ দূরত্ব আলাদা হচ্ছে। কিন্তু একটা হ্রদ বা একটা জলাশয় সেটা কত বড় হবে, একটা জলাশয়ের আমি দু প্রান্ত যদি ধরে নিই, দুটো প্রান্ত যদি ধরে নিই, সেটা তো নদীর থেকে অনেক ছোট, তাহলে সেই দুটো প্রান্তে আমি যদি বলকে দেখি, সেই বল আলাদা হবে না, প্রায় সেম হবে। মানে সূর্যের দ্বারা প্রযুক্ত বল যে কোনো জলাশয়ের দুই পাশের জলের বিন্দু কণার ওপরে যে লাগছে সেটা সমান হবে, কারণ ওদের মধ্যে দূরত্বটা অনেক কম। কিন্তু সেই জায়গায় যদি নদী হয় তাহলে নদী অনেক বড় হয়, তো নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে বল প্রয়োগ হবে সূর্য দ্বারা, তাহলে সেটা আলাদা আলাদা হয়ে যাবে, কারণ দূরত্ব একটা ম্যাটার করছে। ঠিক, তো তাহলে কী হবে, এক জায়গায় বেশি বল প্রয়োগ হবে যেটা সূর্যের কাছাকাছি আছে, আর অন্য জায়গায় কম বল প্রয়োগ হবে। তো যেই জায়গায় বেশি হচ্ছে সেই জায়গায় জলটা বেশি ফুলে ফেপে উঠবে, তো অন্য জায়গা থেকে জল কী হবে, ওই দিকে চলে আসবে। কিন্তু হ্রদ বা জলাশয় বা পুকুরে এরকম হয় না, কারণ পুকুরে সমস্ত জায়গায় কি হয়, বা হ্রদের ওপর সমস্ত জায়গায় যে প্রযুক্ত বল আছে সেই প্রযুক্ত বল কী হবে, সমান লাগবে। তো একই জিনিস তুমি এখানে ভাবো, সূর্য অনেক দূরে থাকার জন্য পৃথিবী পৃষ্ঠের উপরে যে তরল আছে, আমি চন্দ্রের সাপেক্ষে বলছি, চন্দ্র কাছে আছে, তার মানে ওর যে চন্দ্র কাছে আছে, কাছে থাকা মানে, আর সূর্য দূরে থাকা মানে ওর জন্য বিভিন্ন দূরত্বের, সূর্যের জন্য বিভিন্ন দূরত্বের জলগুলো ওপরে বল একই রকম প্রয়োগ হবে, যদিও সেটা বেশি। কিন্তু জোয়ার ভাটা এই জন্য হচ্ছে, কী জন্যে, এক জায়গার জল ফুলে ফেপে ওঠা, অন্য জায়গার জল কী হয়েছে, বল প্রয়োগ মানে না ফুলে ফেপে ওঠা, এক জায়গায় জল বেড়ে যাবে, এক জায়গায় কমবে। এবার সূর্য যত দূরে যাবে ও কী করবে, এ আর বি বিন্দুর মধ্যে যে বল প্রয়োগ হবে সেইটার ব্যবধান কিন্তু বেশি হবে না, কারণ সূর্য বেশি বল প্রয়োগ করছে, সমস্ত জায়গায় ওর প্রভাব আছে। কিন্তু চাঁদ যার কাছে থাকবে, যেই জলের কাছে থাকবে, চন্দ্র যেই জলের কাছাকাছি থাকবে, যেই সমুদ্রের বা যেই নদীর জলের কাছাকাছি থাকবে, সেখানের যে জল আছে সেই জলকে বেশি বল প্রয়োগ করতে পারবে। তো তাহলে কি হবে, কাছাকাছি থাকার জন্য ওর ডিফারেন্সটা কি হচ্ছে, ম্যাটার করছে। আমি বুঝিয়ে দিই তারপর লিখে দেবো। কাছাকাছি থাকার জন্য বেশি ম্যাটার করছে। ধরে নাও আমি তোমাকে এখানে আরেকটা, ধরে নাও এটা হচ্ছে বড় একটা জলাশয়, এখান থেকে এখানে এ বিন্দু হচ্ছে বড় জলাশয়, একজন দূরে আছে সূর্য, আর একজন চন্দ্র কাছে আছে, এখানে আছে সূর্য। তো সূর্যের জন্য এ আর বি, এটা সি পয়েন্ট, এসি আর এবি প্রায় কি হবে, সমান হবে, এসি আর এবি। তো এদের মধ্যে কোনো ডিফারেন্স আসবে না, তো ডিফারেন্স না এলে কী হবে, জলকে কি করতে পারবে না, এরা সব জায়গায় সমান বল প্রয়োগ হচ্ছে। ঠিক, চন্দ্র এর কাছে থাকার জন্য, যদিও কম বল প্রয়োগ করছে, কিন্তু এর কাছে থাকার জন্য এর কাছে ডিফারেন্সটা, এ আর বির মধ্যে ডিফারেন্সটা বেশি হবে, এখানের বলকে এ কম বলই প্রয়োগ করছে, ধরুন 5 নিউটন প্রয়োগ করছে, এ 10 করতে পারে, কিন্তু এ 10 এখানেও করছে, এখানেও 10 করছে, তো কোনো ব্যবধানই আসছে না। কিন্তু চন্দ্র কি হচ্ছে, এখানে 5 নিউটন বল প্রয়োগ করছে, আর এখানে ধরে নাও 2 নিউটন করছে, 10-এর থেকে কমই, কিন্তু 5 নিউটন আর 2 নিউটন করছে। কিন্তু তাহলে 5 নিউটনের কাছাকাছি জল কী হবে, একটু ফুলে ফেপে উঠবে, আর এখান থেকে জল ওই দিকে চলে যাবে। তো চন্দ্র কি করবে, কাছে থাকার জন্য এফেক্টটা ভালো দেখাতে পাচ্ছে, কম হলে কি হবে, এদের বল যে প্রয়োগ হচ্ছে তার ব্যবধান কিন্তু আসছে। ঠিক, এবার তুমি লিখবে কি, এটা আশা করি বুঝতে পেরেছো। এবার তুমি এটা লিখবে যে জোয়ার ভাটা নির্ভর করে দূরত্বের ওপরে, জোয়ার ভাটা নির্ভর করে দূরত্বের ওপরে। অ্যাকচুয়ালি জোয়ার ভাটার তীব্রতা এনসিইআরটিতে যেটা লেখা আছে, জোয়ার ভাটার তীব্রতা নির্ভর করে
করে গ্রহ উপগ্রহের ব্যবধানের ঘনকের ব্যস্তানুপাতিক ঠিক। তো বলছে জোয়ার ভাটা যেটা হবে, জোয়ার ভাটা নির্ভর করে এর ব্যস্তানুপাতিক হিসাবে, ঠিক, আর কিউবিক ঘনকের ব্যস্তানুপাতিক জোয়ার ভাটার যে তীব্রতা হবে, ঠিক। আর বল যেটা হয় সেই বল প্রয়োগ হয় 1/r² উপর নির্ভর করে, মহাকর্ষ বল, ঠিক। যদিও সূর্য বেশি বল প্রয়োগ করছে, কিন্তু জোয়ার ভাটা কি হচ্ছে, আর যার কম হবে, জোয়ার ভাটার যে এফেক্টটা আছে বা তীব্রতা সেটা r³ উপর নির্ভর করছে এই r² উপরে। তার মানে আরটাই এদের মাঝে যে দূরত্ব, সেই দূরত্বটা বেশি কী করবে, সিগনিফাইড হবে। তো জোয়ার ভাটার তীব্রতা r³ উপর নির্ভর করে। তো সূর্য বেশি বল প্রয়োগ করলেও সূর্যের দূরত্ব পৃথিবীর থেকে বেশি, চন্দ্রের দূরত্ব কাছাকাছি, সেই দূরত্ব কাছাকাছির জন্য জোয়ার ভাটার তীব্রতা, জোয়ার ভাটার প্রভাব চন্দ্রের বেশি থাকে সূর্যের থেকেও, যদিও সূর্য বেশি বল প্রয়োগ করে চন্দ্রের থেকে। এটা লিখে পাই। সূর্যের নিজ অক্ষের সাপেক্ষে তার ঘূর্ণন বন্ধ হলে কোনো বস্তুর ওজনের কি পরিবর্তন হবে, এটা লিখে নাও। প্রথমটা বোঝানোর জন্য বলেছি, তারপরে যেটা খাতায় লিখবে সেটা হচ্ছে এটা। তুমি চাইলে ওটা আগেরটাও লিখতে পারো, তোমার বইতে একটা কোশ্চেন আছে যে বড় হ্রদে জোয়ার ভাটা হয় না কেন, তো সেটাতে ওই এক্সপ্লেনেশন আছে, ঠিক, আমি নিজে বানিয়ে বলছি না। চল, তারপরে বলছে পৃথিবী ঘুরছে, এই যে পৃথিবীর আহ্নিক গতি হচ্ছে ওমেগাতে, এই ঘোরা বন্ধ হয়ে গেলে কি হবে? প্রথম কথা, এ যদি ঘোরে তাহলে ওজন কি হয়? তো কোনো বস্তু m ভরের বস্তু যদি এখানে থাকে, এই ঘুরলে কি হয়ে যায়, এই দিকে আমার বল প্রয়োগ হয়, এদিকে বল প্রয়োগ হয়। তো মনে করো m ω² হতো, আর এটা যদি থিটা হয় তাহলে এই দিকে m ω² cos থিটা হতো, আর এই দিকে আমার ওজন লাগতো mg। তো mg মাইনাস m ω² cos থিটা, এটাই কি হতো f। সো ত্বরণ কি হতো, g মাইনাস ω² cos থিটা, ঠিক। বলছে এবার এইটাকে যদি পৃথিবীর আরে লিখতে চাই, এটা হচ্ছে এখানের আর, পৃথিবীর আরের সাপেক্ষে লিখলে g মাইনাস r cos² থিটা, এটা হতো cos² থিটা একটা চলে আসতো, ঠিক। সো যে g ড্যাশ হচ্ছে সেটা হচ্ছে এটা। তো ঘূর্ণনের জন্য বিভিন্ন থিটাতে কি হবে, বিভিন্ন অবস্থানে g কি হবে, আলাদা আলাদা হয়ে যায়। তো এবার ঘূর্ণন যদি বন্ধ হয়ে যায়, ওমেগা যদি 0 হয়ে যায়, তো এখানে আরও কোশ্চেন করতে পারে যে ওমেগা যদি বেড়ে যায়, বৃদ্ধি পায়, সো বৃদ্ধি পেলে g ড্যাশ কমবে, হ্রাস পাবে। কতগুলো কোশ্চেন একসাথে বলে দিচ্ছি। সো ওমেগা বৃদ্ধি হলে আমাদের ওজন কমবে, ওমেগা যদি হ্রাস পায় তাহলে জি ড্যাশ বৃদ্ধি পাবে, আমাদের ওজন বাড়বে, উপরেরটায় ওজন কমবে, বাড়বে। ওমেগা যদি 0 হয়ে যায়, জি ড্যাশ কী হবে, জি হয়ে যাবে, আমাদের ওজন সর্বোচ্চ দেখাবে, তো ওজন বাড়বে, এটাও বৃদ্ধি হবে, বাট সর্বোচ্চ হবে, ঠিক আছে। সো ওমেগা 0 হয়ে গেলে আমাদের ওজন কী হবে, বাড়বে। তো এখানে তো এটা লিখে দেবে, ওমেগা 0 করলে জি ড্যাশ জির সমান হয়ে যাবে, তো বৃদ্ধি পাবে। তো ওজনের কি পরিবর্তন হবে, ওজন বৃদ্ধি পাবে, ঠিক আছে। 14, কোশ্চেন নাম্বার 14 কি বলছে, পৃথিবীর কেন্দ্র করে ঘুরছে এমন একটি কৃত্রিম উপগ্রহের উপরে পেন্ডুলামযুক্ত ঘড়ি ব্যবহার করা হয় না কেন? পৃথিবী আছে, তার চারিদিকে কৃত্রিম উপগ্রহ ঘুরছে, ঠিক। তো যে কৃত্রিম উপগ্রহ ঘুরছে তার যে প্রদক্ষিণ বেগ হয় সেটা হয়ে যায় gm/r। এই এমটা কিন্তু এই পৃথিবীর এম, ঠিক আছে, এর এম নয় কিন্তু, আর এটা হচ্ছে এদের থেকে দূরত্ব r, ঠিক।
তো ভেতরের দিকে এফ জি লাগে, বাইরের দিকে কি হয় এম ভি নট স্কোয়ার বাই আর লাগে। ঠিক, তাহলে এই যে নেট যেটা হচ্ছে এই দুটো সমান হচ্ছে। তো এখানে কোনো বস্তু কী হয় ভারহীনতা অনুভব করে, মানে কোনো বস্তুর ভার থাকে না। কারণ এই যে গ্রহ আছে এই গ্রহের ওপরে উপগ্রহের মধ্যে একজন কেউ আছে, তো সেই একজন যদি কেউ থাকে তার উপর লম্ব প্রতিক্রিয়া বল লাগবে। সো এন প্লাস এম ভি নট স্কোয়ার বাই আর ইকুয়াস টু এফ জি কী হয়ে যাবে জি এম এম বাই আর স্কোয়ার। এটা ছোট আর হবে, এটা যদি আর হয় আর স্কোয়ার। তো ভি নট স্কোয়ার বসিয়ে দিলে এখান থেকে তুমি দেখবে এটা আর এটা সমান হয়ে যাবে, কেটে যাবে। এন ইকুয়াস টু এখানে এন প্লাস এম জি এম বাই আর, আর একটা আর আছে আর স্কোয়ার ইকুয়াস টু জি এম এম বাই আর স্কোয়ার। তো এটা কেটে যাবে। তো এন জিরো মানে ওখানে কোনো কৃত্রিম উপগ্রহের মধ্যে যে অভিকর্ষীয় ত্বরণ হবে সেই জি ড্যাশটা শূন্য হবে। এবার যে কোনো পেন্ডুলামযুক্ত ঘড়ির জন্য 2π√L বাই জি ড্যাশ হয়ে যায়। তো জি ড্যাশ যদি শূন্য হয়ে যায় সময়কাল ইনফাইনাইট হয়ে যাবে। ইনফাইনাইট সময় মানে একটা পেন্ডুলাম ইনফাইনাইট সময় ধরে চলছে, মানে ও স্থির হয়ে গেছে। অ্যাকচুয়ালি স্থির হয়ে গেছে মানে ও যাচ্ছেই না। ঠিক, ইনফাইনাইট সময় মানে কি অনেক সময়, যে সময় কোনো দিন ওই সময় কোনো সময়ে কি করবে ও নিজের যে অসিলেশন আছে সেটা কমপ্লিট করতে পারবে না। এই যে গিয়ে ঘুরে আসা, একটা পেন্ডুলাম এরকম যায় গিয়ে আবার ঘুরে আসে, ঠিক আছে, পর্যাবৃত্ত গতি এটা করে। তো এটা যদি অসীম সময় নেয় তাহলে কি হবে, এ কোনো দিনই চলছে না, তাহলে স্থির হয়ে যাবে। ঠিক আছে, লাস্ট কোশ্চেন 15। যদি পৃথিবীর ব্যাস বর্তমান ব্যাসের দ্বিগুণ হয় কিন্তু ভর একই থাকে তাহলে ভূপৃষ্ঠে ওজনের কী পরিবর্তন হবে? প্রথমের কোশ্চেন ছিল ওই যে দেখো প্রথম কোশ্চেন, দুটি বস্তু প্রত্যেকটির ভর দ্বিগুণ হলে তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে, আচ্ছা না এটা নয়, এটা একটু আলাদা, যাই হোক, না ওইটা নয়, দূরত্ব ব্যাসার্ধ, এই যে 9 নম্বর কোশ্চেন, ভূপৃষ্ঠে বস্তুর ওজন ডব্লিউ, পৃথিবীর ভর অভিন্ন রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করলে কি হবে? ওজন বাই 4 হয়ে যায়, তো একই হবে। 9 আর 15 একই। যদি পৃথিবীর ব্যাস বর্তমান ব্যাসের দ্বিগুণ করে দেওয়া হয় কিন্তু ভর একই থাকে তাহলে ওজনের কি পরিবর্তন হবে? তো দ্বিগুণ করে দিলে কি হয়ে যাবে, ওজন যেটা হবে 4 টাইমস হয়ে যাবে। 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখে নাও, আর 15 নম্বর একই। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন 2টাও বলে দিই। সংক্ষিপ্ত প্রশ্ন 2, দেখাও যে সূর্যের নিকটতর গ্রহের বছরের দৈর্ঘ্য ক্ষুদ্রতর হয়। সূর্যের নিকটতম যে গ্রহ থাকবে, সূর্যের নিকটতম গ্রহ দেখে নাও। তো এখানে সূর্য আছে। সংক্ষিপ্ত প্রশ্ন 2, সূর্য আছে সান, তার কাছে একটা ঘুরছে, তার থেকে দূরে কোনো ঘুরছে। ধরে নাও এখান থেকে এই যে গ্রহ আছে সেটা R1, আর একটা গ্রহ আছে সেটা R2 দূরত্বে। ঠিক, সো গ্রহ এ গ্রহ বি। তো এটা যদি হয় তাহলে এদের প্রদক্ষিণ দ্যুতি বের করে নিই। এদের প্রদক্ষিণ দ্যুতি কী হবে, প্রদক্ষিণ দ্যুতি থেকে সময়কাল প্রদক্ষিণকাল বের করে নেব। সো দুটোর জন্য না আলাদা আলাদা করে বের করে আমরা পুরো জেনারেলাইজ ভার্জন করব। যে যদি কোনো গ্রহের চারিদিকে এভাবে তুমি আঁকবে, তারপরে আরেকটি ছবি তুমি এঁকে নিতে পারো, যে এটা আঁকার পরে যে সূর্যের চারিদিকে যদি কোনো গ্রহ ঘোরে তাহলে এই দিকে তার এফ জি লাগে, আর বাইরের দিকে এম ভি নট স্কোয়ার বাই আর, যেখানে ভি নট হচ্ছে প্রদক্ষিণ দ্রুতি। তাহলে জি এম এম বাই আর স্কোয়ার ইকুয়াস টু এম ভি নট স্কোয়ার বাই আর, সেখান থেকে ভি নট আসবে √2 জি এম বাই আর। তো এটা হবে ভি নট। সো সময়কাল কি হবে, সময়কাল হবে 2πr বাই ভি নট। সো হয়ে যায় 2π√GM আর 3/2। ঠিক আছে, তো সময়কাল হচ্ছে এটা। তো সময়কাল কি হয়ে যাবে এর, তো এখান থেকে আমরা পেয়েছিলাম যে সময়কালের স্কোয়ার যেটা হয় সেটা কার সমানুপাতিক, r³ সমানুপাতিক। ঠিক, তো R1 R2 যে প্রথমে ছবিটা এঁকেছিলাম সেই প্রথমের ছবিটাতে আবার চলে যাচ্ছি। প্রথমে যে ছবি এঁকেছিলাম সূর্য,
সেখান থেকে R1 দূরত্বে একটা গ্রহ এ, আর একটা গ্রহ আছে R2 দূরত্বে গ্রহ বি। তো সময়কাল এর আর এ কিউব মানে R1 কিউব হবে, আর সময়কাল বি স্কোয়ার R2 কিউব হবে। এবার আমরা দেখতে পাচ্ছি, এটা মুছে দিচ্ছি, এবার আমরা দেখতে পাচ্ছি যে T1/T বি স্কোয়ার সমানুপাতিক বা সমান R1 কিউব বাই R2 কিউব। ঠিক, সো R1 ছোট আছে, R2 বড় আছে, সো দিস ইজ লেস দেন 1, সো TA লেস দেন TB। তো যে কাছে আছে তার সময়কাল কম হচ্ছে, যে কাছে আছে তার প্রদক্ষিণকাল কম হচ্ছে। প্রদক্ষিণকাল যদি কম হয়, ও তাড়াতাড়ি করে ঘুরতে পারে, তাহলে বছর কি হবে? ক্ষুদ্রতম হবে। তো বছর ক্ষুদ্রতম হবে। TA যেহেতু কম, তো এ তাড়াতাড়ি করে ঘুরছে, কম সময় নিয়ে ঘুরতে পারছে, তাহলে বছর 1 বছর কম সময়ে হয়ে যাবে। তারপরে কোশ্চেন, একটি আপেলকে পৃথিবী যে বলের দ্বারা আকর্ষণ করে, আপেল ও পৃথিবী তার সমান বলের দ্বারাই আকর্ষণ করে। তাহলে পৃথিবী আপেলের দিকে ছুটে না গিয়ে আপেল পৃথিবীর দিকে ছুটে যায় কেন? ঠিক, সো দেখে নাও, যদি 2 মার্কের কোশ্চেন দেয় তাহলে এভাবে লিখবে যে পৃথিবী, যার ভর হচ্ছে m, আর একটা আপেল আছে তার ভর হচ্ছে m, তাদের দূরত্ব, মধ্যকার দূরত্ব m। তো যে বল প্রয়োগ হচ্ছে FG, সেই FG হচ্ছে GM/m/r²। তো দুটি বস্তুর ওপরে সমান মানের বল প্রয়োগ হচ্ছে। তো সমান মানের বল প্রয়োগ হচ্ছে, ত্বরণ ছোট m এর যেটা হবে সেটা FG বাই ছোট m, তো যেটা হয়ে যাবে GM/r²। সো m আমি দেখতে পাচ্ছি AM, ছোট am সেটা হচ্ছে পৃথিবীর ত্বরণ, বড় m মানে পৃথিবী। তো পৃথিবীর ত্বরণের থেকে আপেলের ত্বরণ কি হচ্ছে? অনেক বেশি হচ্ছে। তো পৃথিবীর ত্বরণকে আমরা কি করি? নগণ্য ধরে নিই। সো আপেল হচ্ছে যে ত্বরণ নিয়ে আসছে, সেই ত্বরণটা পৃথিবীর ত্বরণের চেয়ে বেশি। তো আপেলের ত্বরণ আমরা খালি চোখে বুঝতে পারি, সেই জন্য আমাদের মনে হয় আপেল, আমরা দেখতে পাই যে আপেল পৃথিবীর দিকে কি করছে? দৌড়ে আসছে বা ত্বরণ আছে। তারপরে 3 নম্বর, গোলক আকার গ্রহের চারিদিকে বৃত্তাকার পথে পরিভ্রমণরত কৃত্রিম উপগ্রহের সর্বনিম্ন প্রদক্ষিণকাল কেবল গ্রহের গড় ঘনত্বের ওপর নির্ভর করে, প্রমাণ করো। আচ্ছা, প্রদক্ষিণকাল কেবল গড় ঘনত্বের ওপর নির্ভর করে। বলছে একটা গ্রহ ঘুরছে, একটি গোলাকার গ্রহের চারিদিকে বৃত্তাকার পথে পরিভ্রমণ কৃত্রিম উপগ্রহ, গ্রহের চারিদিকে কৃত্রিম উপগ্রহ ঘুরছে। বলছে সেই কৃত্রিম উপগ্রহের সর্বনিম্ন প্রদক্ষিণকাল কেবল গ্রহের গড় ঘনত্বের ওপর নির্ভর করে। মানে গ্রহের ঘনত্বের ওপর নির্ভর, মানে গ্রহের ঘরের এর ওপর নির্ভর করে। তো ওটা তো আমরা জানি, অ্যাকচুয়ালি ঘনত্ব বলেছে, ওটা ভর বললেও হবে। ঠিক, দেখো এটা গ্রহ পৃথিবী, তো এটা গ্রহ, আর তার চারিদিকে বৃত্তাকার পথে কোনো উপগ্রহ ঘুরছে। এটা কত নম্বর কোশ্চেন? সংক্ষিপ্ত 3 নম্বর কোশ্চেন মনে হচ্ছে, 3 নম্বর। তো তাহলে কি হবে? এর প্রদক্ষিণকাল এক্ষুনি বের করেছিলাম, এদের মাঝে যে দূরত্ব হচ্ছে সেই দূরত্ব, তার সঙ্গে প্রথমে আমরা ভি বের করব। সো V0 এসছিল, তো ভি বের করব কোথা থেকে? বল প্রয়োগ হচ্ছে, আর এইদিকে mv0² আর এইদিকে F = GMM/r²। এটা সবসময় মনে রাখবে। তো GMM/r² = mv0²/r। এখান থেকে তুমি V0 পাবে √GM/r। তো সময়কাল এখান থেকে পাবো, সময়কাল 2πr/V0। তো এটা সময়কাল পাবো। তো সেই সময়কাল যদি পেয়ে যাই, সময়কাল কত আসছিল? তাহলে সময়কাল আসছিল 2π√GM/r3/2, এটাই আমাদের সময়কাল আসছিল। বলছে এই সময়কাল কার উপরে নির্ভর করছে? পৃথিবীর ভরের উপর নির্ভর করছে। তো দেখো এই যে এম আছে, এই এম, তাহলে আমি বলতে পারি
তাহলে আমি বলতে পারি সো টি সমানুপাতিক আর তো পরিবর্তন হলে হবে, কিন্তু আরকে ফিক্স করেছে যে গোলাকার চারিদিকে বৃত্তাকার পথে পরিভ্রমণ কৃত্রিম উপগ্রহে সর্বনিম্ন প্রদক্ষিণকাল কেবল গ্রহের গড় ঘনত্বের ওপর নির্ভর করে। হ্যাঁ, মানে টি হচ্ছে এই আর যদি ধ্রুবক থাকে তাহলে আমি দেখতে পাচ্ছি এটা নির্ভর করছে বাকি সব ধ্রুবক √m এর ওপরে। ঠিক, সো √m যদি হয় তাহলে সেই এমটা আমাদের কি হয়ে যাবে, এম হয়ে যাবে আয়তন ইন্টু ঘনত্ব। এর যে ঘনত্ব, গ্রহের যে ঘনত্ব তার আয়তনের উপর নির্ভর করে। তাহলে টি হচ্ছে 1/ρv। তো এই ঘনত্ব যদি বেশি হয় তাহলে কী হবে, এই সময়কালের উপর নির্ভর করবে। এখান থেকে আমরা এইটা প্রমাণ, তার মানে ভরের ওপর প্রমাণ করা মানে ঘনত্বের ওপর নির্ভর করবে। তো যে কোনো গ্রহের, যে কোনো উপগ্রহের যে সময়কাল সেটা উপগ্রহের ভরের উপর নির্ভর করে না, যে গ্রহের চারিদিকে ঘুরছে সেই গ্রহের ভরের উপর নির্ভর করে। তো সেই গ্রহের ভরের উপর নির্ভর করছে মানে কী হবে, সেই গ্রহের ঘনত্বের ওপরে নির্ভর করছে, এটা তার প্রমাণ। তারপরে 4 নম্বর, এক ব্যক্তি পৃথিবী থেকে উলম্বভাবে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় আরোহণ করেন। ঠিক, তারপর তিনি পৃথিবীর কেন্দ্রে অবতরণ করেন। পৃথিবী পৃষ্ঠে ওই ব্যক্তির ওজনের সাপেক্ষে উক্ত দুই ক্ষেত্রে তার ওজন কত হবে? ঠিক, সো একটি বস্তু কী হয়েছে, পৃথিবী পৃষ্ঠের ওপরে পৃথিবীর ব্যাসার্ধ ততটা ওপরে উঠেছে, তার ওজন কী হবে? আর পৃথিবীর যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধের গভীরতায় কী হচ্ছে, চলে গেছে। তাহলে দুটো ক্ষেত্রে কী হবে, ওজন কী হবে? সো কোশ্চেন হচ্ছে 4 নম্বর কোশ্চেন হচ্ছে 4 নম্বর। এক ব্যক্তি পৃথিবী পৃষ্ঠ থেকে উলম্ব দিকে গেছে, ওপরের দিকে গেছে, কতটা গেছে? পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায়। তার মানে পৃথিবীর ব্যাসার্ধ যদি আরই হয়, এখান থেকে যে উচ্চতাটা হয়েছে এস সেটাও আরই, মানে আর নিচ্ছি আমি, আরই নয়। ঠিক আছে, এই উচ্চতায় আমার এটা। তো জি এখানে আমাকে দেখতে হবে, এখানে ওজন যদি বের করতে হয় তাহলে m ইন্টু জি ড্যাশ হবে। এখানে ওজন যদি বের করতে হয় m ইন্টু জি ড্যাশ হবে। তো সেই m ইন্টু জি ড্যাশ মানে mg/1 + 2h/r এর হোল স্কোয়ার। এবার কিন্তু আমাদের h ভেরি লেসার দেন আর কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, কারণ h হচ্ছে ব্যাসার্ধের সমান, যথেষ্ট বড়। তো যথেষ্ট বড় মানে আমরা এইটা নিতে পারবো না, তাহলে এই ফর্মুলা ব্যবহার হবে, এই ফর্মুলা ব্যবহার হবে না, এটা হবে না, এটা হবে। তো তাহলে দেখে নাও, এই যে h আছে এটাকে আর বসিয়ে দাও। তো mg বাই এখানে আর বসিয়ে দিলে 1/r + r স্কোয়ার, সো হয়ে যাবে mg বাই আর কেটে যাবে 3 মানে 9। তো নতুন যে ওজনটা হবে, নতুন যে ওজন w' সেটা mg/9। সো mg ভূপৃষ্ঠে হতো, তাহলে ভূপৃষ্ঠে যদি w হয় তাহলে w/9 আমাদের w' উচ্চতায়। এবার কি বলছে, তারপরে তিনি পৃথিবীর কেন্দ্রে অবতরণ করেন। তো পৃথিবী পৃষ্ঠে ওই ব্যক্তির ওজনের সাপেক্ষে দুই ক্ষেত্রে ওজন কত হবে? তো পৃথিবী পৃষ্ঠের ওজন হচ্ছে w, তো h উচ্চতায় যদি চলে যায় আর উচ্চতায় তাহলে যে wটা হবে w/9 হয়ে যাবে। কিন্তু কেন্দ্রে যখন চলে আসবে তখন জি ড্যাশ কেন্দ্রে পৃথিবী কেন্দ্রে জি ড্যাশ 0 হয়ে যায়, তাহলে ওজন যেটা হবে ডবল ' লিখছি সেটা m ইন্টু জি ড্যাশ সেটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তো কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে কি হবে, ওজন 0 হয়ে যাবে, কিন্তু h উচ্চতায় আর উচ্চতায় কি হবে, এটা /9 হয়ে যাবে, w/9, ভূপৃষ্ঠের উচ্চতার 9 গুণ কম। ঠিক আছে, বিভিন্ন গ্রহের মুক্তিবেগ বিভিন্ন হয় কেন? বিভিন্ন গ্রহের মুক্তিবেগ বিভিন্ন হয় কেন? ঠিক, তো বলছে বিভিন্ন গ্রহের মুক্তিবেগ, পৃথিবীর মুক্তিবেগ, বুধের মুক্তিবেগ, পৃথিবী পৃষ্ঠ থেকে যে মুক্তিবেগ
বুধে যদি চলে যাই বা বৃহস্পতি যে গ্রহ আছে সেখানে যদি চলে যাই, তাহলে কি হয়, এদের যে মুক্তিবেগ হয় সেই মুক্তিবেগ বিভিন্ন হয়। তো আমরা যে কোনো গ্রহের একটা মুক্তিবেগ বের করে নিলেই হবে। তো যে কোনো গ্রহের মুক্তিবেগ যেটা হয়, যে কোনো গ্রহের ভর হচ্ছে ভর এম, আর এইখানে যদি আমি আর হয়, এর যে ইউ হয় সেটা হয় -GM/m/r। ঠিক, তো একে মুক্তি শক্তি প্রদান করতে হলে, মুক্তি শক্তি মানে যে শক্তি প্রদান করলে এ কী হবে, মুক্ত হয়ে যাবে। তো সেটা কত হয়ে যাবে, তো GM/m/r = ½ mv²। তো এটা হচ্ছে মুক্তি পাওয়ার জন্য যে শক্তি, মুক্তি শক্তি, এসকেপ ভেলোসিটি এনার্জি। ঠিক, তো এই এনার্জি আমি যদি একে দিয়ে দিতে পারি, এ ভূপৃষ্ঠ থেকে বাইরে চলে যাবে। তো এখান থেকে যেটা আমরা পাই, VE = mm কেটে যাবে √2gm/r। তো আমি মুক্তি বেগ যেটা দেখতে পাচ্ছি কার সমানুপাতিক, এম এর সমানুপাতিক, আর এটা আর এর ব্যস্তানুপাতিক। ঠিক, আর জি তো ধ্রুবক থাকে। তাহলে দেখতে পাচ্ছি যে বিভিন্ন গ্রহের এম আর আর আলাদা। সো আমরা প্রথমে লিখব যে মুক্তিবেগ, সেই মুক্তিবেগ নির্ভর করে গ্রহের ভর আর গ্রহের ব্যাসার্ধের ওপরে। সো বিভিন্ন গ্রহের ভর আর ব্যাসার্ধ আলাদা হবে, তো সেখানে কি হবে, মুক্তিবেগ আলাদা আলাদা হবে। এটা প্রমাণ করতে হবে। ঠিক, সো এরপরে আমরা প্রবলেম সেট 1 করব। আজকে এই পর্যন্ত। তারপরে তোমরা প্রবলেম সেট 1 এর যে নিউমেরিক্যালস আছে সেগুলো আমরা সলভ করব।